ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত শহীদ মিনার। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। প্রভাত ফেরি নির্বিঘ্ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েক স্তরের নিরাপত্তা। অমর একুশের অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা সংখ্যা নেই। তথাপি আমাদের নিয়মিত মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন। নতুন রাষ্ট্রপতি খন্দকার মোশাররফ স্পিকার হতে পারেন ডক্টর মঈন খান। সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই মন্তব্য অ্যানির। শপথ নেয়ার পর নিজ নিজ এলাকায় সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এলডিসি উত্তরণে আরো 3 বছর পেছাতে জাতিসংঘকে ঢাকার চিঠি। ঋণ শোধের বাড়তি চাপে নতুন সরকার বললেন অর্থমন্ত্রী। লুটপাটের প্রজেক্ট করেছে এবং এই টাকাগুলো বাইরে চলে গেছে। সুতরাং যে জিনিসটা নাই সেটার দায় এখন পরিশোধ করতে হবে এই সরকার। রমজানের শুরুতে অস্থির নিত্যপণ্যের বাজার। 140 টাকা হালিতে বিক্রি হচ্ছে লেবু, শসা বেগুনের দামেও আগুন। গাজায় $700 কোটি সহায়তা ঘোষণা ট্রাম্পের। সামরিক ঘাঁটি নির্মাণের নথি ফাঁস, গার্ডিয়ানের প্রতিবেদন। এবং টি-20 বিশ্বকাপে সুপার 8-এর লড়াই শুরু কাল। নেই মাইটি অস্ট্রেলিয়া, চমক দেখাচ্ছে জিম্বাবুয়ে। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি জান্নাতুল ফেরদৌস রুবা এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। এবার জানাবো বিস্তারিত। কাল মহান শহীদ দিবস। 52 ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দেশ জুড়ে চলছে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রভাত ফেরি নির্বিঘ্ন করতে নিরাপত্তার চাদরে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার সহ পুরো এলাকা। 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতির পর ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত প্রতিবেদনে। যাদের প্রাণের বিনিময়ে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, সেই ভাষা শহীদদের স্মরণ করতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। সালাম বরকতদের স্মরণে মিনারের পাদদেশ থেকে আশপাশের সড়ক সেজেছে আলপনায়। চারপাশের দেয়ালে ফুটেছে 52 উত্তাল দিন আর বর্ণমালার মিছিল। চারুকলার শিক্ষার্থীরা শহীদ মিনারের মূল বেদিতে ও আশপাশের রাস্তায় সাদা কালো আলপনা আঁকছেন। ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে মিনার প্রাঙ্গণ। মধ্যরাত থেকেই শুরু হবে 21-এর প্রথম প্রহর। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি এখন একেবারে শেষ পর্যায়ে। শহীদ মিনার এলাকায় নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা। সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুরো এলাকা করা হবে নজরদারি। অমর একুশের অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা সংখ্যা নেই। তথাপি আমাদের নিয়মিত মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়া গোয়েন্দা নজরদারি সহ সাইবার মনিটরিংও জোরদার করা হবে। মাতৃভাষা দিবস উপলক্ষে সন্ধ্যা 7টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকছে যান চলাচলের বিধিনিষেধ। আমাদের বোম ডিসপোজাল টিম স্ট্যান্ড বাই থাকবে। এছাড়া পুরো এলাকাটা কি আমরা 64টি ক্যামেরার মাধ্যমে এটা আপনার সিসিটিভির আওতায় নিয়ে এসেছি। আমরা আশা করি যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি তা আমরা নিরাপত্তার সাথে নিরাপদেই এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারব। রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য উন্মুক্ত হবে মিনার প্রাঙ্গণ। নির্বাচিত সরকার আশায় এবার 21-এর প্রভাত ফেরিতে দীর্ঘ হবে শ্রদ্ধার মিছিল, এমন প্রত্যাশা আয়োজকদের। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আছেন সহকর্মী মাসুদ লাবনী। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। লাবনী, 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। প্রভাত ফেরি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এরই মধ্যে শহীদ মিনারের আশপাশ এলাকায় সাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে এবং পুলিশের কথা যদি বলি, এই শহীদ মিনার কেন্দ্রিক 15,000 পুলিশ সদস্য নিরাপত্তা দেবেন। পাশাপাশি র্যাব,
সোয়াট টিমের সদস্য যারা আছেন তারাও নিরাপত্তা দেবেন। যেহেতু রাত 12:01 শুরুতে রাষ্ট্রপতি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন, এরপরে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানাবেন এবং তাদের পরেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এই যে শহীদ মিনার প্রাঙ্গণ। আমি একটু রুটটা বলতে চাই, কেননা সাধারণ মানুষজন আসলে কোন দিক দিয়ে প্রবেশ করবে শহীদ মিনারে সেই তথ্যটি একটু দিতে চাই। পলাশীর মোড়, জগন্নাথ হল, এই ক্রসিং দিয়ে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ যারা মানুষ যা প্রবেশ করবেন তাদেরকে প্রবেশ করতে বলা হয়েছে এবং এই নির্দেশনা ডিএমপির যে ট্রাফিক সেই ট্রাফিক থেকে কিন্তু দেয়া হয়েছে এবং শ্রদ্ধা নিবেদন করার পরে রোমানা ক্রসিং হয়ে দোল চত্বর অথবা চাংখার পুল হয়ে শহীদ মিনার ত্যাগ করতে হবে। অর্থাৎ সর্বসাধারণ যারা আসবেন তাদের কিন্তু এই যে নির্দেশনা, এই নির্দেশনাটি মেনে চলতে হবে। এছাড়া কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার শুধু নয়, পুরো ঢাকাতেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রস্তুতি যেগুলো সেগুলো কিন্তু এরই মধ্যে শেষ হয়েছে। একেবারেই শেষ মুহূর্তের যে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রস্তুতি সেটি চলছে এবং আজকে সকালেই ডিএমপি কমিশনার এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন, র্যাবের মহাপরিচালক সংবাদ সম্মেলন করেছেন এবং তারা যেটি বলেছেন যে নিরাপত্তা নিয়ে তেমন একটি শঙ্কা তারা দেখছেন না এবং রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানের অংশ হিসেবে কিন্তু বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও শ্রদ্ধা নিবেদন করতে আসবেন। পাশাপাশি নবনির্বাচিত মন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা তারা আসবেন, সামরিক বেসামরিক বিশিষ্ট ব্যক্তি যারা আছেন তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করবেন এবং সর্বোচ্চ যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। লাউরি, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার বেলা 3টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। টেলিফোনে আলাপকালে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে একসাথে কাজ করবে বলে জানিয়েছেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান। বিএনপি সরকারের যাত্রা শুরু করলেও কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ স্পিকার তা এখনো ঠিক হয়নি। দলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, স্থায়ী কমিটির 1 নম্বর সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন হতে পারেন নতুন রাষ্ট্রপতি। আর স্পিকার পদে আলোচনায় আছে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও জয়নুল আবদিন ফারুকের নাম। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত চত্বরে শপথ নেয় বিএনপির নতুন সরকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। পদের কর্তব্য। শেখ হাসিনা সরকারের আমলেই রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর রাষ্ট্রপতির পদত্যাগের দাবি উঠলেও এ নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল বিএনপির। শেষ পর্যন্ত তার কাছেই শপথ নেন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার। দলীয় সূত্র বলছে, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ডক্টর আব্দুল মঈন খান এখনো কোনো দায়িত্ব পাননি। তাদের সম্ভাব্য ভূমিকা নিয়ে নানা আলোচনা থাকলেও এই বিষয়ে দলের কেউ প্রকাশ্যে মন্তব্য করতে রাজি নন। রাষ্ট্রপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ এবং রাষ্ট্রের প্রথম ব্যক্তি, সিনিয়র মোস্ট পারসন ইন দি কান্ট্রি। সেই হিসাবে আমি মনে করি যাকে রাষ্ট্রপতি দায়িত্ব দেওয়া উচিত তিনি যেন একদম ডাইহার্ড একজন বিএনপির অনুসারী হতে হবে, পোড় খাওয়ার রাজনীতিবিদ হতে হবে এবং জনগণ থেকে উঠে আসা একজন ব্যক্তি, উপর থেকে চাপিয়ে দেওয়া নয় এবং বেশি ইন্টেলেকচুয়াল হওয়ারও কোনো দরকার নেই। সহজ সরল ব্যক্তি যিনি জনগণের কথা বোঝেন। আর স্পিকারের তালিকায় সম্ভাব্য নাম ডক্টর আব্দুল মঈন খান, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও জয়নুল আবদিন ফারুক। আইন বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ রয়েছে 2028 সালের এপ্রিল মাস পর্যন্ত। ফলে ওই পদে থাকা অবস্থায় নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার আইনগত সুযোগ নেই। তিনি যদি পদত্যাগ না করেন কিংবা তাকে অভিশংসন না করা পর্যন্ত নতুন রাষ্ট্রপতি হিসেবে কেউ শপথ নিতে পারবেন না। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ছুটির দিনে নিজ নিজ এলাকায় গেলেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। স্থানীয়দের ভালোবাসায় সিক্ত হওয়ার নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা স্বাগত জানিয়ে নিজ এলাকায় আনন্দ মিছিল
মিষ্টি বিতরণ করা হয়। এ সময় মন্ত্রী প্রতিমন্ত্রীরা দিলেন নিজেদের নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নের ঘোষণা, জানান সরকারের 180 দিনের কর্মপরিকল্পনার কথা। শুক্রবার ছুটির দিনে নিজ নিজ এলাকায় রয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এর আগে তারা নিজ জেলায় পৌঁছলে আপামর জনগণ তাদের ফুলেল ভালোবাসায় সিক্ত করেন। লক্ষ্মীপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। এ সময় তিনি বলেন, সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। সারা বাংলাদেশে এটার কোনো সুযোগ নাই, আর লক্ষ্মীপুর তো নাই। সবচেয়ে দীর্ঘদিনের যে দাবি লক্ষ্মীপুরের জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা দূরীকরণের জন্য খুব শীঘ্রই খাল খনন কর্মসূচি আমাদের শুরু হবে। শুক্রবার দুপুরে চাঁদপুর উপজেলা পরিষদের সংবাদ সম্মেলনে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী আশ্বাস দেন, নকলের মতো দুর্নীতি ও মাদক মুক্ত হবে দেশ, আর সেই যাত্রা শুরু হবে কচুয়া থেকেই। মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে, ইফতিজির মুক্ত করা হবে। নকল যেভাবে যাত্রা শুরু হয়েছিল কচুয়া থেকে, মাদক মুক্ত যাত্রা আমরা কচুয়া থেকে শুরু করব। এদিকে সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, টেকনিক্যাল ফল্টে দু একবার যেতে পারে, তবে রমজানের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকবে। আমি চেষ্টা করছি নির্বাচনে দেওয়ার জন্য। এটা তো টেকনিক্যাল জিনিস, দু একটা ফল্ট হতে পারে, তাতে বিদ্যুৎ যেতে পারে, তবে বেশিরভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ফরিদপুরের লস্করদিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেছেন তিনি। সকল দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে, বন্ধুত্ব থাকবে, কিন্তু সেটা হবে সমতার ভিত্তিতে, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে। এদিকে জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত তার নিজ জেলা যশোরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণ 3 বছরের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে সরকার। বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকীর সই করা চিঠি ইউএনসিপিডিতে পাঠানো হয়। এর আগে চলতি বছরের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়ে আছে। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা ইউএনসিপিডিতে পাঠানো চিঠিতে পরিকল্পনা বাস্তবায়নের বাধার কথা তুলে ধরা হয়েছে। বিগত সরকারের লুটপাট আর অপরিকল্পিত ঋণের বোঝা মাথায় নিয়েই অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে নতুন সরকার। তাই গতানুগতিকতার বাইরে গিয়ে আগামী বাজেট প্রণয়ন এবং পাচার হওয়া অর্থ ফেরাতে বড় ধরনের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে রপ্তানির ঋণাত্মক ধারা কাটিয়ে উঠতে পণ্যের বৈচিত্র্য আনার বিষয়ে জোর দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে রাষ্ট্রীয় সংস্কারের হাওয়ায় এবার পাল্টাতে যাচ্ছে দেশের অর্থনৈতিক মানচিত্র। তারেক রহমানের নেতৃত্বে শপথ নিয়েছে বিএনপি সরকার। দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর শুক্রবার চট্টগ্রামের নিজ নির্বাচনী এলাকায় যান আমির খসরু মাহমুদ চৌধুরী। কথা বলেন দেশের অর্থনীতির গতিপথ নিয়ে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, বিগত সরকারের মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির কারণে বেড়েছে দেশি বিদেশি ঋণ। তাদের রেখে যাওয়া ঋণের চাপ সামলাতে হচ্ছে এখন নতুন সরকারকে। ঋণের চাপ তো অনেক বড় এবং সবচেয়ে বড় হচ্ছে ঋণ নিয়েছে, ভালো প্রজেক্টে বিনিয়োগ না করে লুটপাটের প্রজেক্ট করেছে এবং এই টাকাগুলো বাইরে চলে গেছে। সুতরাং যে জিনিসটা নাই সেটার দায় এখন পরিশোধ করতে হবে এই সরকারকে। বাণিজ্য ও শিল্প খাতেও টালমাটাল অবস্থা। টানা কয়েক মাস ধরে রপ্তানিতে ঋণাত্মক প্রবৃদ্ধি। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, রপ্তানি খাতে উন্নয়নের মাধ্যমে প্রবৃদ্ধি অর্জন করাই সরকারের মূল চ্যালেঞ্জ। এই টালমাটাল সময়ে আন্তর্দেশীয় বাণিজ্যের গতি স্লথ আপনারা দেখেছেন। গত 4-5 মাসে আমাদের একটা ইনক্রিমেন্টাল নেগেটিভ গ্রোথ হচ্ছে রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক। আর আমাদের রপ্তানির একটা মাত্র পণ্য 85% আমাদের পুরো রপ্তানি বাস্কেটের। এটি তো আমাদের জন্য চ্যালেঞ্জিং। সরকারের এই দুই মন্ত্রী চট্টগ্রাম ও সিলেটে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেট হবে গণমুখী ও জনসম্পৃক্ত, যেখানে ঠাঁই পাবে না তথাকথিত পৃষ্ঠপোষকতার রাজনীতি। কোনো পৃষ্ঠপোষকতার রাজনীতি আর চলবে না। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা চলছে ঐতিহ্যবাহী পুরান ঢাকা ইফতার বাজার। শুক্রবার ছুটির দিন থাকায় ছিল ক্রেতাদের চোখে পড়ার মতো উপস্থিতি। ভোজন রসিকদের জন্য চকবাজারের সেই চিরচেনা স্বাদ এখন পাওয়া যাচ্ছে উত্তর ঢাকার আধুনিক ও শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে। প্রথম রমজান থেকে শুরু হওয়া এই ইফতার বাজার চলবে 27শে রমজান পর্যন্ত। চলবে প্রতিদিন বিকেল 3টা থেকে ইফতারের সময় পর্যন্ত। আমি যদি পুরান ঢাকাতে খেতে যাই অবভিয়াসলি খুবই ভালো, খুবই মুখরোচক, বাট এই যে এই ঢাকা থেকে ওই ঢাকাতে যাওয়াটা, উত্তর থেকে দক্ষিণে যাওয়াটার যে সময়, যে শ্রম, ওইটা আসলে আমার ব্যয় করা লাগতেছে না, নাম্বার 1। নাম্বার 2, এটা হচ্ছে আমার একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে সারাউন্ডিং পরিবেশটাও সুন্দর, ক্লিনিনেস, হাইজিন এনশিওর করছে, তো সব কিছু মিলে আমাদের জন্য কনভিনিয়েন্ট। ঠিক কাবাব আছে, তারপর চিকেন ফ্রাই আছে, জাল ফ্রাই, এটা সম্পূর্ণ পুরান ঢাকার যে একটা স্বাদ আছে ওইটা আমাদের এখানে পাবেন। ইফতার বাজারের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কোয়ালিটি সম্পন্ন, মানসম্মত খাবার। পুরান ঢাকার যেরকম রকমের হরেক রকম আইটেম ইত্যাদি পাওয়া যায়, আমাদের এখানে সবগুলো গুণগত মানসম্পন্ন, আমাদের কোয়ালিটি কন্ট্রোল ঠিকমতো করে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ডিসপ্লে করা হয় এবং প্রতিদিনের মালামাল প্রতিদিনই আমরা ডিসকার্ড করে দিই। এবারে ZSRM নির্বাচন বিশ্লেষণ। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা ZSRM 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। জুনে 3 সিটি কর্পোরেশন নির্বাচন করতে চায় ইসি, সেই হিসেবে তফসিল হতে পারে ঈদের পর। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে জুনে হতে পারে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ভোট। তবে এসব নির্বাচনের আগে বিদ্যমান সিটি কর্পোরেশন আইন ও নির্বাচনী আচরণ বিধিমালায় আমূল পরিবর্তন আনতে যাচ্ছে ইসি। আগামী সপ্তাহে কমিশন সভায় এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা চূড়ান্ত হতে পারে। পবিত্র রমজান মাস শুরুর সঙ্গে শুরু হয়েছে ঈদের ক্ষণ গণনাও। ঘরে ঘরে চলছে শপিংয়ের পরিকল্পনা। ভিড় এড়াতে মাসের প্রথম দিকেই কেনাকাটার ঝামেলা শেষ করতে চান অনেকে। এদিকে ব্যবসায়ীরা বলছেন ক্রেতা জমজমাট সমাগমের অপেক্ষায় আছেন তারা। ঈদে নতুন পোশাকের চাহিদা যে কোনো সময়ের তুলনায় বেশি। পবিত্র রমজানে সিয়াম সাধনার সঙ্গে কেনাকাটার পরিকল্পনাও দানা বাঁধতে শুরু করে। অনেকেই চান শপিংটা সেরে নেবেন আগেভাগেই, তাই রাজধানীর বিভিন্ন বিপণী বিতানে ভিড় জমাচ্ছেন তারা। রাজধানীতে মধ্যবিত্তের ঈদ কেনাকাটার অন্যতম গন্তব্য নিউ মার্কেট। শেষ দিকে দাম বাড়ে, থাকে তুমুল ভিড়। সে কারণে সময় ও খরচ বিবেচনায় রেখে অনেকেই কেনাকাটা সেরে ফেলছেন এখনই। রোজার লাস্টের দিকে অনেক বেড়া থাকে, তো সেজন্য আগে আগে আসা হয়েছে এবার। বাবু একটা ছোট দেখছেন কোলে, আরো দুটা আছে বাসায়। ছোটদের নিয়ে যত দিন গড়াবে, রমজান যত আগে যাবে তত ভিড় মার্কেটে বাড়তে থাকবে। আর একটা সেলাই করানোর ব্যাপার থাকে, আমরা ধরেন যে মধ্যবিত্ত মানুষ আগে থেকে না নিলে পরে টেইলার্সও নেয় না। এবার গরম পড়তে পারে বেশি, তাই রং ও নকশার চেয়ে আরামদায়ক পোশাকের কদর এবার একটু বেশি। এখন চাহিদা সবচেয়ে বেশি 3 পিস, সুতি 3 পিস আছে, জর্জেট আছে, এগুলা। শবে বরাতের পর থেকেই ঈদের প্রস্তুতি ব্যবসায়ীদের, এখন তাদের ব্যস্ত সময়। শবে বরাতের পরে মোটামুটি হয়েছে, এখন আপাতত তো প্রথম রোজার 2-3 দিন আমাদের একটু কাস্টমার কম হয়। ইনশাল্লাহ আশা করা যায় সামনে থেকে ভালো হবে। নির্বাচনের পরে তো ইনশাল্লাহ মানুষ এখন ব্যবসা বাণিজ্য চালু করার চিন্তা ভাবনা করতেছে, ইনশাল্লাহ ভালো হবে। 1 মাস সিয়াম সাধনার পর আসবে খুশির ঈদ উল ফিতর। নতুন পোশাকে উৎসব হয়ে উঠুক ঝলমলে, প্রত্যাশা ক্রেতা বিক্রেতা সবার। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর কথা বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তবে তার শাসনামলেই দারিদ্র্য বেড়েছে আশঙ্কাজনক হারে। বেকার হয়েছে কয়েক লাখ মানুষ, বেড়েছে ঋণের বোঝা, খেলাপিতে দেশ হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন। ব্যবসায়ীদের আস্থাহীনতায় তলানিতে দেশি বিদেশি বিনিয়োগ, সংকটে রপ্তানি আর উৎপাদন, সব মিলে অর্থনীতিকে অনেকটা বিপর্যস্ত অবস্থাতেই রেখে গেছেন অধ্যাপক ইউনূস। রমজানের শুরুতেই বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম। বাজারে 140 টাকা হালিতে বিক্রি হচ্ছে লেবু, বেগুন, শসা ও গাজরের দামও 100 টাকার নিচে নয়। আর মানভেদে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 140 থেকে 200 টাকায়। দর ঊর্ধ্বগতিতে বিপাকে
ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোরও দাবি ভোক্তাদের। রমজানে সারাদিন সিয়াম সাধনার পর ইফতারে একটু প্রাণ জুড়াতে শরবতের জুড়ি নেই। সেই শরবতের অন্যতম অনুষঙ্গ লেবু, যার দাম বাজারে অন্যান্য বছরের তুলনায় নতুন রেকর্ড তৈরি করেছে। রমজান শুরুর আগে থেকে লেবুর দাম বাড়ানো হয়েছে কয়েক ধাপে কয়েক গুণ। রমজানের দ্বিতীয় দিনে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় টাঙ্গাইল লেবু 80 টাকা, কাগজি লেবু 100 থেকে 120 এবং এলাচি লেবু 140 টাকা হালি দরে বিক্রি হচ্ছে অবলীলায়। সাজানো লেবুর সামনে দিয়ে ক্রেতারা ঘুরে গেলেও কিনছেন খুব কম ক্রেতাই। এমন বাড়তি দামে হতাশ ক্রেতারা, দুষছেন ব্যবসায়ীদের। রমজান মাসের আগে সবকিছুর দাম বেড়ে যায়, যেমন লেবু বাড়ছে, কাঁচামরিচ বাড়ছে, টমেটো বাড়ছে। যারা মনে করেন যে কেরি করে নিয়ে আসে ট্রাকে বা যাই করে, ওইখান থেকে মনে করেন বাড়তে এই পর্যন্ত চলে আসে। এদিকে বাড়তি দামেই বিক্রি হচ্ছে রমজানে বাড়তি চাহিদার তালিকায় থাকা অন্যান্য সবজিগুলো। বেগুন, শসা বিক্রি হচ্ছে 100 থেকে 140 টাকা কেজিতে, টমেটো 80 টাকা আর গাজর 100 টাকা কেজি। আর মানভেদে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 140 থেকে 200 টাকায়। বিক্রেতারা বলছেন পর্যাপ্ত সরবরাহ না থাকায় দাম বাড়তি। রমজানের আগের থেকেও বেশি ছিল, তো এখন রমজানের যেহেতু প্রভাব পড়ছে এখনো বেশি। 5-6 রোজা পর্যন্ত একটু বেশি থাকে, বাজার সীমিত চলে আসবে 5-6 দিনের মধ্যে। রমজান আসলেই ব্যবসায়ীদের এমন অজুহাতে নাখোশ ভোক্তারা। এই সংকট সমাধানে বাজার মনিটরিং ও পণ্যের দাম স্থিতিশীল রাখতে নতুন সরকারের কাছে দাবি ভোক্তাদের। মধ্যস্বত্বভোগীরাই আসলে এই দামটাকে বাড়ায়, তো মধ্যস্বত্বভোগীদেরকে কঠোর হস্তে দমন করতে পারলেই আমার মনে হয় যে বাজারের অবস্থা স্থিতিশীল অবস্থা আসবে। এই চাঁদাবাজ যদি উঠে যায়, আমরা সব জনগণ, বাংলাদেশের মানুষ আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো। এদিকে সোনালী মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়ে 330 টাকায় বিক্রি হলেও দাম কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজিতে। তবে স্থিতিশীল রয়েছে ডিমের দাম, ডজন প্রতি বিক্রি হচ্ছে 110 টাকায়। ফারজানা আরিয়া, নিউজ 24, ঢাকা। বসুন্ধরা আবাসিক এলাকার সুপার শপ আপন ফ্যামিলি মার্টের বড় আউটলেটে বেড়েছে রোজার কেনাকাটার ব্যস্ততা। শুক্রবার রমজানের সাপ্তাহিক ছুটির দিনে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। সব পণ্য এক ছাদের নিচে পেয়ে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন আগতরা। তাজা শাকসবজি, খেজুর, ডাল, মাছ ও মাংস এক শপে মিলছে সব পণ্য। রমজানের নিত্যপণ্য হাতের নাগালে পেয়ে খুশি আগতরা। স্বাস্থ্যের দিকেও তো খেয়াল রাখতে হয় যে ফ্রেশটা পাচ্ছি কিনা, এই জন্য এখানে এসে কেনাকাটা করতেই হয়। রমজান উপলক্ষে দাম ওকে আছে, এবং ওরা তো যেটা আপনার রিটেল ডিসকাউন্ট যেটা দেয় সেটা দিচ্ছি সবসময়। Groceries and toys from here. সবকিছুই কিনতে সুবিধা হয়, যে হাতে নিজে হাতে বেছে নেওয়া যায়, মানে ফ্রেশগুলো দেখে দেখে, সেটা নষ্ট কোনো কিছু থাকলে পরে সেটা আলাদা করে ডিভাইড করা যায় আর কি। বসুন্ধরা আবাসিক এলাকার সুপার শপ মিনা বাজারে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে ভিড় করছেন ক্রেতারা। শুক্রবার সকালে বসুন্ধরার আবাসিকের চেইন শপ মিনা বাজারে সকাল থেকেই দেখা যায় ক্রেতাদের সমাগম। রমজান উপলক্ষে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে তাজা শাকসবজি, ফল ও খেজুর। থাকছে আকর্ষণীয় মূল্য ছাড়ও। রমজানে পণ্যের দাম নিয়ে নেই কোনো অভিযোগ। বাজারে বা মুদির দোকানে যে প্রাইস থাকে আমরা কম বেশি ওই প্রাইসেই পাই সবকিছু, বরং অনেক প্রোডাক্টে অনেক সময় অনেক বেশি ডিসকাউন্টসও থাকে। নতুন নতুন প্রোডাক্ট আনতেছে, প্লাস রেগুলার যে প্রোডাক্টগুলো ওটা ওনারা খুব জলদি বেসিসে হচ্ছে ওনারা রিফিল করে দিচ্ছে আর কি। সবসময় যেমন প্রাইস থাকে এখনও সেই রকম প্রাইসই আছে, তো রমজান উপলক্ষে প্রাইস বাড়তি কোনো কিছু দেখছি না। 700 কোটি মার্কিন ডলার ব্যয়ে পুনর্গঠন করা হবে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনের শান্তি পরিষদের উদ্বোধনী সভায় এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাজাখস্তান, আজারবাইজান, সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ এরই মধ্যে অর্থ প্রদান করেছে। পরিকল্পনা অনুযায়ী উপত্যকার রাফায় অন্তত 4 লাখ বাসস্থান তৈরি করা হবে। এছাড়া স্থিতিশীল বাহিনী নামে 20,000 সেনা মোতায়েনেরও কথা উল্লেখ করেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে শান্তি পরিষদের আড়ালে গাজায় 350 একরের সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনার নথি ফাঁস করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের রুদ্ধশ্বাস লড়াই প্রায় শেষ। চূড়ান্ত হয়ে গেছে সুপার 8-এর লাইন আপ। এই পর্বে জায়গা করে নিয়েছে ভারত, পাকিস্তান, ইংল্যান্ডের মতো ফেভারিট দলগুলো। তবে জিম্বাবুয়ের তাণ্ডবে বাদ পড়েছে অস্ট্রেলিয়া। শনিবার থেকে শুরু হবে শেষ 8-এর লড়াই।
টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই এক্স হ্যান্ডেলে রোমাঞ্চকর এক পোস্টার শেয়ার করে আইসিসি। ছবিতে একটি বাসে দেখা যাচ্ছে সুপার 8-এ কোয়ালিফাই করা 8 দলের অধিনায়কদের। সেখানেই বোঝা যায় কে কার আগে কোয়ালিফাই করেছে শেষ 8-এ। শাই হোপের নেতৃত্বে সবার আগে এই বাসে চড়েছে দুইবারের সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এরপর একে একে যোগ দেয় ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে। সবশেষে নামিবিয়াকে হারিয়ে শেষ দল হিসেবে এই অভিজাত তালিকায় নাম লিখিয়েছেন পাকিস্তান। 8 দল ভাগ হয়ে খেলবে দুটি গ্রুপে। গ্রুপ 1-এ আয়োজক ভারতের সাথে আছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। অপরদিকে গ্রুপ 2-এ সহ আয়োজক শ্রীলঙ্কার সাথে আছে পাকিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। সুপার 8-এ সব দলই 0 থেকে শুরু করবে, অর্থাৎ গ্রুপ পর্বের কোনো পয়েন্ট এই পর্বে কাজে আসবে না। খারাপ আবহাওয়ার কারণে যদি কোনো ম্যাচে দুই দলের অন্তত 5 ওভার করে খেলা সম্ভব না হয় তবে সেটি পরিত্যক্ত ঘোষিত হবে এবং দুই দলই পাবে সমান 1 পয়েন্ট। গ্রুপ পর্বের মতো সুপার 8-এও জয়ের জন্য প্রতিটি দল পাবে 2 পয়েন্ট। শেষ 8-এর লড়াই হবে মার্চের 1 তারিখ পর্যন্ত। 4 ও 5 মার্চ দুটি সেমিফাইনাল, আর 8 মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বাংলাদেশী টি-20 বিশ্বকাপের। মামুনুর রহমান, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।